আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঘণ্টা কয়েক পরই মার্কিন নির্বাচন, প্রতিশ্রুতির শেষ ফুলঝুরি ট্রাম্প বাইডেনের। ফলাফলে বাংলাদেশে কিছু যাবে আসবে না, অভিমত বিশ্লেষকদের। 3 হাসপাতাল ঘুরেও বিনা চিকিৎসায় 2 নবজাতকের মৃত্যু, মরদেহ নিয়ে হাইকোর্টে বাবা। কেন ভর্তি নেয়নি 48 ঘণ্টার মধ্যে জানানোর নির্দেশ। দেশে চলছে সংঘাত সৃষ্টির ষড়যন্ত্র, উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বাক স্বাধীনতা হরণ নয় বললেন প্রধানমন্ত্রী। কলঙ্কিত জেল হত্যা দিবস আজ, যন্ত্রণাকাতর জাতীয় নেতাদের সন্তানরা। ইতিহাস বিকৃতি রুখে দাঁড়ানোর আহ্বান। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 3 হাসপাতাল ঘুরেও যমজ নবজাতকদের বাঁচাতে পারেননি এক বাবা। পরে 2 পুত্রের মরদেহ নিয়ে গতকাল হাজির হন উচ্চ আদালতে। বিষয়টি আমলে নিয়ে 48 ঘণ্টার মধ্যে ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট, জারি করেছে রুল। হাইকোর্ট চত্বরে হঠাৎ একটি অ্যাম্বুলেন্স, আর এই অ্যাম্বুলেন্স ঘিরে সাধারণ মানুষের জটলা। সকলেই উকি দিয়ে দেখছেন ভিতরে। অ্যাম্বুলেন্সটির সিটের ওপর রাখা ট্রেতে 2টি নবজাতকের নিথর দেহ। এ দৃশ্যে ভারাক্রান্ত হন অনেকে। উচ্চ আদালতের এক কর্মচারীর যমজ পুত্র সন্তানের মরদেহ দেখছিলেন সকলে। 3 হাসপাতালে চিকিৎসা করাতে না পেরে হাইকোর্টের শরণাপন্ন হন তিনি। বাচ্চা মারা গেছে, এখন মুগদা ইসলামী ব্যাংক হাসপাতালে জন্ম নেয়া 2 নবজাতক অপরিপূর্ণ বয়সের হওয়ায় তাদেরকে পাঠানো হয় ঢাকা শিশু হাসপাতালে, কিন্তু সেখানেও ভর্তি করাতে পারেননি অসহায় এক পিতা। সেখানে নেওয়ার পর ওই হাসপাতাল কর্তৃপক্ষর ওখান থেকে বলা হয়েছে যে এদেরকে 5,000 টাকা করে পার ডে দিতে হবে, আগে টাকা দিলে তারপরে ওরা ভর্তি করাবে। তখন ওর কাছে টাকা ছিল না বঙ্গবন্ধু মেডিকেলে আসার জন্য। সেখানে আসার পরে সে মানে কাউকে পায় নাই ভর্তি করানোর জন্য। জজ সাহেবকে জানাইছে, তো জজ সাহেব একজন ডাইরেক্টরের সাথে কথা বলছে, উনি মিটিংয়ে ছিল। ওনার পার্সোনাল স্টাফকে বলা হয়েছিল যে এটা একটু ভর্তি করানো, তো ওই পার্সোনাল স্টাফ আর অর্ডারটা কমিউনিকেট করায় নাই। এই নির্দয় ও অপেশাদার কাজের জন্য 3 হাসপাতালকেই ভৎসনা করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ। একই সাথে হাসপাতালগুলোর এ ধরনের আচরণ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে আদালত। সেটা হলো একটা ইসলামিয়া জেনারেল হাসপাতাল মুগদা এবং শিশু হাসপাতালের পরিচালক এবং বঙ্গবন্ধু মেডিকেলের সংশ্লিষ্ট পরিচালকের কাছে ব্যাখ্যা চেয়েছেন, যেটা 48 ঘন্টার মধ্যে দিতে হবে এবং তাদের এই চিকিৎসায় অবহেলাকে কেন নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই মর্মে একটা রুল জারি করেছেন। সাথে নগদ টাকা না থাকলে সাধারণ মানুষ কি চিকিৎসা পাবে না, এই প্রশ্ন তুলেছে আদালত। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সুন্দর পরিবেশ নষ্ট করে সংঘাত সৃষ্টির পায়তারা করছে একটি মহল। সংঘাতে উস্কানিদাতাদের গ্রেফতার করলেই তারাই আবার সরকারের বিরুদ্ধে বাক স্বাধীনতা হরণের অভিযোগ করে। শেখ হাসিনা বলেন, ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে একটি শ্রেণী সরকারের বিরুদ্ধে সমালোচনা শুরু করে, কারণ বাংলাদেশের কোনো অগ্রগতি সেই গোষ্ঠীর পছন্দ হয় না। গতকাল মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মহামারী সত্ত্বেও চলতি অর্থবছরে প্রবৃদ্ধি 5.24%, যা এশিয়ার এমনকি অনেক উন্নত দেশের চেয়েও বেশি। মাথাপিছু আয় 1909 মার্কিন ডলার থেকে 2064 মার্কিন ডলারে উন্নতি হয়েছে। সর্বকালের রেকর্ড ছাড়িয়ে রেমিটেন্স গত বছরের তুলনায় 10.87% বেশি এসেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 36 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে 2019-20 অর্থ বছরের প্রতিবেদনে এসব চিত্র উঠে আসে। বৈঠকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। সভায় করোনা পরিস্থিতির মধ্যেও দেশের এই এগিয়ে যাওয়ার বিরুদ্ধে একটি মহলের ষড়যন্ত্র নিয়ে সবাইকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। যেখানে একটা ভালো পরিবেশকে নষ্ট করার জন্য যারা সংঘাত সৃষ্টি করার জন্য বক্তব্য দেবে আর তাদের ধরলে পরে ওটা বাক স্বাধীনতা হরণ করা, এটা তো হয় না। কিন্তু আছে একটা শ্রেণী তো আছে যাদের এই ধরনের সমাজকে ক্ষতিগ্রস্ত করা বা একটা গভর্নমেন্টকে ক্ষতিগ্রস্ত করা
বা মানুষের জীবন নিয়ে তাদের ওটা চিন্তা নাই, চিন্তাটা ওখানেই, তাদের তো অন্য একটা উদ্দেশ্য থাকে। যে ষড়যন্ত্রটা থাকে, যেটা যখন সফল করতে পারে না তখনই সমালোচনা মুখর হয়। আন্তর্জাতিক সংস্থাগুলি যা যা তাদের ভবিষ্যৎবাণী করেছে সেটা ঠিক হচ্ছে না, বাংলাদেশ তাতে বেশি আগায় যাচ্ছে, এটা তাদের হয়তো পছন্দ হবে না। আমরা ভিক্ষুক হয়ে থাকবো, এর মুখাপেক্ষি হয়ে থাকবো, তাদের কাছে হাত পাতবো, তাদের কাছে চেয়ে খাবো, তাদের কাছে চাইবো, এটাই তো তারা চাইবে। পরে মন্ত্রিপরিষদ সচিব বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বিস্তারিত জানান। করোনার দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনাও তুলে ধরেন। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমরা যেভাবে আসছি সেটা কমফোর্টেবল, কিন্তু এটার আপনার কোনো সন্তুষ্টি নেওয়ার কোনো কারণ নাই। সবাইকে কেয়ারফুল থাকতে হবে, বিশেষ করে নো মাস্ক নো সার্ভিস, এটাকে একদম ব্যাপকভাবে বাস্তবায়ন করতে হবে। মন্ত্রিসভায় 2021 সালে সাধারণ ছুটি সহ গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ড আইন, উন্নয়ন বোর্ড আইন সহ বেশ কয়েকটি আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। আজ 3 নভেম্বর, কলঙ্কিত জেল হত্যা দিবস। বাংলাদেশের আরেক কালো ইতিহাস। জাতির পিতাকে হত্যার 3 মাসের মধ্যে 75-এর এই দিনে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় 4 নেতাকে। নৃশংস হত্যাকাণ্ডের শিকার মুক্তিযুদ্ধের 4 নায়কের সন্তানদের কাছে যন্ত্রণাময় এই শূন্যতা দুঃসহ। তাদের চাওয়া একটাই, আর যেন ইতিহাস বিকৃত না হয়, প্রজন্ম জানুক সঠিক ইতিহাস। 75-এর 3 নভেম্বর, বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম হত্যার কিছুদিনের মধ্যে আবারও আঘাত। মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের 4 নায়ক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং AHM কামরুজ্জামানকে। স্বাধীনতা বিরোধী শক্তির বিষে নীল হয়ে ওঠে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কৈশোরেই বাবা হারানোর দুঃসহ যন্ত্রণা কাতর বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মেয়ে সৈয়দা জাকিয়া নূর লিপি। আফসোস, জীবদ্দশায় এই হত্যাযজ্ঞের বিচার দেখার ভাগ্য হয়নি তার মায়ের। যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা, স্বাধীনতা বিরোধীদের আস্ফালন পুড়িয়েছে তাকে। পেশায় চিকিৎসক হলেও ভাই সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুর পর যোগ দেন রাজনীতিতে। অঙ্গীকার শুদ্ধ রাজনীতি চর্চার। যে দুঃসহ বেদনার ভিতর দিয়ে আমরা জীবনযাপন করেছি, এই জীবন যেন কারো না হয়, ইভেন শত্রুদেরও এই জীবন না হয়। জাতীয় 4 নেতাকে হত্যা করা, এটা কি এই সেপাই বা জুনিয়র অফিসারদের কাজ ছিল? এটার পিছনে কারা ছিল, এটা কিন্তু আমরা এখনও জানতে পারি নাই। নতুন প্রজন্ম যেন আর বিভ্রান্ত না হয়, নতুন প্রজন্ম যেন সত্যি ইতিহাসটা জেনে আত্মপ্রত্যয় হয়ে এগিয়ে যায়। এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, স্বাধীনতা বিরোধী শক্তির ষড়যন্ত্রের ধারাবাহিকতারই অংশ 3 নভেম্বর। প্রমাণ হয় 15 আগস্ট কোনো পারিবারিক হত্যাকাণ্ড ছিল না, ষড়যন্ত্রটা ছিল দেশবিরোধী, পাকিস্তানে রূপান্তরের অপচেষ্টা। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড বা এই হত্যাকাণ্ড, ঢাকা কেন্দ্রীয় কারাগারের হত্যাকাণ্ড, এটা কোনো পারিবারিক বা দলীয় হত্যাকাণ্ড নয়। এটা বাঙালি স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে আজকে স্বাধীনতা লুপ্ত করার পথ তারা পরিষ্কার করে নিচ্ছে। এই দেশটাকে পিছনের দিকে ঘুরিয়ে নিয়ে একটি নব্য পাকিস্তান রূপান্তরিত করবার ষড়যন্ত্র হলো, এবং সেই কারণেই ছিল এই হত্যাকাণ্ডগুলি। দেশের জন্য জাতীয় 4 নেতার আত্মত্যাগ অনুকরণীয় হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্মে। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। অবিভক্ত ঢাকার মেয়র, বিএনপি নেতা, গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার শূন্যতা তার সহযোদ্ধাদের ভাবায় কাঁদায়। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তথ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনীতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন বিভিন্ন দলমতের মানুষ, সাংস্কৃতিক কর্মী, ক্রীড়ানুরাগী, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্টজনেরা। দেশের বর্তমান সংকট নিরসনে সাদেক হোসেন খোকার মতো সাহস, ধৈর্য ও দেশপ্রেম দরকার বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা চলে যাওয়ার 1 বছর হতে চলল। অনেক কিছুই হয়তো স্বাভাবিক, কিন্তু এই দেশপ্রেমিকের চলে যাওয়ার বেদনা দীর্ঘমেয়াদী কষ্টের সৃষ্টি করেছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তথ্যচিত্র প্রদর্শনীতে এসেছিলেন যারা, তাদের চোখ ছলছল করে ওঠে পুরনো স্মৃতি মনে করে। যে স্মৃতিতে একজন সফল মেয়র, ক্রীড়ানুরাগী, সংসদ সদস্য, মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সাদেক হোসেন খোকার অবস্থান সুউচ্চে। যার সবচেয়ে বড় পরিচয়, তিনি একজন রণাঙ্গনের গেরিলা যোদ্ধা।
তার পরিবারের জন্য আপনাদের কাছে দোয়া চাই। বিশেষ করে তার সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আমরা বিশ্বাস করি যে সাদেক হোসেন খোকার যে অসমাপ্ত কাজ, সেই কাজ ইশরাক হোসেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ইনশাল্লাহ করতে পারবে এবং রাজনীতিতে সেও একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে বাংলাদেশে এসেছে এবং তার সেই দায়িত্ব সে পালন করবে। আপনার সেই দোয়াটা করবেন। কার্তিকের সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে নীরবে নিঃশব্দে বাবার দেখানো পথে হাঁটার সংকল্প বাঁধছিলেন সন্তানেরা। দেশের প্রতি পরম মমত্ববোধের কথাই উঠে আসে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের কথায়। আমি হয়তো বুঝতাম না বিষয়টা কেন উনি দেশে আসার জন্য এত উতলা ছিলেন, কিন্তু ওনার মৃতদেহ নিয়ে যখন বাংলাদেশে আসি তখন আমি আসলে বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশই ছিল তার জন্য সব কিছু। উনি জীবনে অনেক অনেক পেয়েছেন, অনেক রাজনৈতিকভাবে অনেক সাকসেসফুল হয়েছেন, কিন্তু সেগুলো তার থেকে বড় বিষয় তার কাছে ছিল তার এলাকার যে জনগণরা রয়েছে, ঢাকাবাসী রয়েছে, তাদের সাহচর্য পাওয়ার জন্য উনি উতলা হয়েছিলেন। তো আমি আপনাদের কাছে দোয়া চাইছি, মহান আল্লাহ তাআলা আমাকে বেহেশতে নসিব করুন। তরুণ এই নেতার আবেগ মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন উপস্থিত সুধীজনেরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে ছিলেন তিনি, রাজনৈতিক দলকানা নেতা ছিলেন না। আমি তাকে কখনোই দেখিনি যে তিনি অন্য দলের নেতাদের বা তাদেরকে কখনো সমালোচনা করেছেন। আমাকে সবসময় একটি কথা বলতেন, আমি তার চেয়ে বয়সে বড়, আমাকে বলতেন যে ভাই কখনো ধৈর্য হারাবেন না, পেশেন্সটা হারাবেন না। অনেক ধাক্কা আসবে, ঘাত আসবে, প্রতিঘাত আসবে, এর মধ্য দিয়ে ধৈর্যের সঙ্গে বেরিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের কাজ। পরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দুদিনব্যাপী আয়োজিত চিত্র প্রদর্শনের উদ্বোধন করেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের নানা ক্রান্তিকালে সাদেক হোসেন খোকার গুরুত্বপূর্ণ ভূমিকা উঠে আসে ছবিতে। এ সময় সাদেক হোসেন খোকার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তার রাজনৈতিক সহযোদ্ধারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। দেশে করোনায় মারা গেছেন আরও 25 জন, এর মধ্যে পুরুষ 20 জন আর নারী 5 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.45%। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 5,966 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গেল 24 ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 1,736 জন। ভাইরাসে মোট আক্রান্ত হলেন 4,10,988 জন। আর নতুন 1,961 জন সহ মোট সুস্থ হয়েছেন 3,27,901 জন। সুস্থতার হার 79.78%। আসছে শীতে করোনার দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় বিয়ে, জন্মদিন বা পিকনিকের মতো সামাজিক অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মানার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গতকাল জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস 2020-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। মন্ত্রী আরও বলেন, সরকারের আন্তরিক চেষ্টার কারণে দেশে করোনায় মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় কম। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এবার ক্লেবন খেলার সংবাদ। প্রিমিয়ার লিগ হকিতে খেলতে উষার আবেদন নাকচ। অবনমিত দল হিসেবে প্রথম বিভাগে খেলতে হবে তাদের। গতকাল হকি ফেডারেশনের সভায় নেওয়া হয় এই সিদ্ধান্ত। দেশের ঘরোয়া হকিতে শীর্ষ 4 ক্লাবের মধ্যে অন্যতম শক্তিশালী উষা ক্রীড়াচক্র। পুরনো ঢাকার এই দলটি 2018 সালে সর্বশেষ প্রিমিয়ার লিগে অংশ নেয়নি, ফলে নিয়ম অনুযায়ী তাদের অবনমন হয়। এবার আবারও প্রিমিয়ার লিগ আয়োজনের উদ্যোগ নিয়েছে ফেডারেশন। লিগে খেলার আবেদন করেছিল উষা, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতেই সভায় বসে হকির নির্বাহী কমিটি। তবে ভাগ্য খুলেনি উষার।
বাইলজ অনুযায়ী আইনের বাইরে না যাওয়ার কথা জানান ফেডারেশন সভাপতি। প্রথম বিভাগ হকিতে চ্যাম্পিয়ন বা রানার্স আপ হলেই পরের মৌসুমে লিগে অংশ নিতে পারবে উষা। এছাড়াও সিদ্ধান্ত হয় নভেম্বরের শেষ 4টি সার্ভিসেস দল ও অনূর্ধ্ব 21 দলকে নিয়ে হবে প্রেসিডেন্ট কাপ হকি। উষা যদি খেলে তো খুবই খুশি হতাম, যদি খেলতে দিতে পারতাম, বাট আইনের এই বিষয়টাকে তো আমাকে সমুন্নত রাখতে হবে। সংবাদ শেষ করব বিআরবি কেবল সুনামগুলো আরেকবার জানিয়ে। ঘণ্টা কয়েক পরই মার্কিন নির্বাচন, প্রতিশ্রুতি শেষ ফুলঝুরি ট্রাম্প বাইডেনের। ফলাফলে বাংলাদেশের কিছু যাবে আসবে না অভিমত বিশ্লেষকদের। 3 হাসপাতাল ঘুরেও বিনা চিকিৎসায় 2 নবজাতকের মৃত্যু, মরদেহ নিয়ে হাইকোর্টে বাবা। কেন ভর্তি নেয়নি 48 ঘন্টার মধ্যে জানানোর নির্দেশ। দেশে চলছে সংঘাত সৃষ্টির ষড়যন্ত্র, উস্কানি দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বাক স্বাধীনতা হরণ নয় বললেন প্রধানমন্ত্রী। কলঙ্কিত জেল হত্যা দিবস আজ, যন্ত্রণাকাতর জাতীয় নেতাদের সন্তানরা। ইতিহাস বিকৃতি রুখে দাঁড়ানোর আহ্বান। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।